চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রামে সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। চট্টগ্রাম বন্দর চুক্তি নিয়ে লুটপাট বাণিজ্য চালানোর পরিকল্পনায় হাঁটছেন ডক্টর ইউনূস। কোনো অনির্বাচিত সরকার দেশের হৃৎপিণ্ডকে বিক্রি করলে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান। তিনি স্পষ্ট জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চুক্তি নিয়ে তদন্ত করবে সেনাবাহিনী। সম্প্রতি সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ বিদেশি সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। আমরা মহামান্য আদালতকে সেই জিনিসটা উপস্থাপন করেছি অত্যন্ত বিনয়ের সাথে, এই বলে যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত সরকার নয়। অপরদিকে সঠিক দাবিতে আন্দোলন করলে হামলার নির্যাতন গণগ্রেপ্তার চালাচ্ছে ডক্টর ইউনূসের নির্দেশে পুলিশ বাহিনী। সাধারণ জনগণের দাবি চট্টগ্রাম বন্দর নিয়ে তালবাহানা করলে যমুনা ঘেরাও করে ডক্টর ইউনূসকে দাঁড়ানো হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে কোটি কোটি মানুষের জুতা ও ঝাড়ু মিছিল। আগামী 12 ঘন্টার ভিতরে শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে উত্তাল সারা দেশ। তাহলে কি সত্যি এবার আওয়ামী লীগ খেপেছে এবং শেখ হাসিনাকে দেশে ফিরে আনবে? কি বলছে গণমাধ্যম? বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকবো, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে। তাহলে চলুন এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলেছে আগে সেই ভিডিওটা দেখে নেব, তারপরেই কিন্তু মূল ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলি দেখতে থাকে। চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রামে সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। চট্টগ্রাম বন্দর চুক্তি নিয়ে লুটপাট বাণিজ্য চালানোর পরিকল্পনায় হাঁটছেন ডক্টর ইউনূস। কোনো অনির্বাচিত সরকার দেশের হৃৎপিণ্ডকে বিক্রি করলে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত। দর্শক, আমরা জানি কমনওয়েলথ মহাসচিব শার্লি বচয়ের তার নেতৃত্বে কমনওয়েলথের প্রতিনিধি দল বাংলাদেশে প্রায় 5 দিনের সফর শেষে গতকালকে দেশ ছেড়েছেন এবং দেশ ছাড়ার প্রাক্কালে সর্বশেষ তারা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। এটা নিয়ে আমরা একাধিক আলোচনা করেছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে শার্লি বচয়ে বাংলাদেশ সফরকে কেন্দ্র করে অনেকগুলো ফেসবুক পোস্ট করেছেন। সেই ফেসবুক পোস্টের দুটো ফেসবুক পোস্ট আমাদের নজর কেড়েছে। এই দুটো ফেসবুক পোস্ট তিনি দিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককে কেন্দ্র করে। এই দুটো ফেসবুক পোস্টে, যেটা আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম এর আগে, যে কমনওয়েলথ বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের জন্য সরকারকে চাপ দিচ্ছে, এরকম মানে বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে। যদিও বাংলাদেশ সরকারের প্রেস উইং থেকে যে খবরটা গণমাধ্যমে দেওয়া হয়েছে সেখানে এই ধরনের কোনো কথা বলা হয়নি, কিংবা এই ধরনের কোনো কথার অস্তিত্ব স্বীকার করা হয়নি। বরং এভাবে বলা হয়েছে যে শার্লি প্রধান উপদেষ্টাকে নির্বাচন কার্যক্রম সহ সব কিছুতে প্রধান উপদেষ্টার মতো করেই সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ব্যাপারটা যে ভুল, ব্যাপারটা যে সঠিক নিউজ না, সেটা শার্লি বচয়ের ফেসবুক পোস্টে যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। সেই ফেসবুক পোস্টেই তিনি এখন পর্যন্ত কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে বিবৃতি না দিলেও দুটো ফেসবুক পোস্টে 4টা গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট দিয়েছেন। একটা প্রধান উপদেষ্টার সঙ্গে, অন্য 3টা প্রধান নির্বাচন কমিশনার, পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সঙ্গে। প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যে 2টা পোস্ট দিয়েছেন সেখানে মানে শার্লি বচয়ে স্পষ্ট করে বলেছেন যে তিনি ইনক্লুসিভ নির্বাচন দেখতে চান, বাংলাদেশের সমস্ত জনগণের অংশগ্রহণে নির্বাচন দেখতে চান এবং সেই অংশগ্রহণমূলক নির্বাচনে কমনওয়েলথ সহযোগিতা করবে এমনটা বলেছেন। তাহলে কি বাংলাদেশ সরকারের প্রেস উইং থেকে ভুলভাল খবর গণমাধ্যমকে দেয়া হলো, যেটা আমরা শার্লি বচয়ের ফেসবুক পোস্টে অন্যরকম তার অভিব্যক্তি দেখছি? কি বললেন তিনি ফেসবুক পোস্টে? মহাসচিব শার্লি বচয়ে তার যে সফর, বাংলাদেশ সফর, 5 দিনের সফর শেষে তিনি গতকালকে ঢাকা ত্যাগ করেছেন এবং এই সফরকালে তিনি বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন, এমনকি জাতীয় পার্টির 2 পক্ষের সঙ্গে তিনি মিটিং করেছেন। জাতীয় পার্টির মূল পক্ষ সাথে আনিসুল ইসলাম মাহমুদরা যে জাতীয় পার্টি কিছুদিন আগে আলাদা করে আলাদা জাতীয় পার্টি তৈরি করেছেন, তাদের সঙ্গেও তিনি মিটিং করেছেন। এবং শোনা যাচ্ছে, যে খবরটা শোনা যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা একাধিক ভিডিওতে বলেছি যে তিনি আওয়ামী লীগের প্রতিনিধির সঙ্গেও সাক্ষাৎ করেছেন, এরকমটা বিভিন্ন সোর্স খবর দিচ্ছে। এবং এখন শোনা যাচ্ছে যে তিনি অনলাইনে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে। সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে অনলাইনে মিটিং করেছেন, অফলাইনে ফেস টু ফেস বাংলাদেশে
বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টির দুই পক্ষ এদের সঙ্গে মিটিং করেছেন, সাথে সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেছেন এবং প্রধান বিচারপতির সঙ্গেও তিনি বসেছিলেন। কিন্তু দুইটা ফেসবুক পোস্ট খুবই নজর কেড়েছে, একটা প্রধান উপদেষ্টার সঙ্গে, একটা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ফেসবুক পোস্টটা দেখে নিন, যেটা তিনি করেছিলেন 23 নভেম্বর। তিনি সেখানে বলছেন যে আই থিঙ্ক চিফ ইলেকশন কমিশনার AM নাসিরউদ্দিন ফর আপডেটিং মি অন প্রিপারেশন ফর দ্য আপকামিং general election. We discuss the importance of an inclusive and credible process and how to Commonwealth can support in facilitating the full participation of all Bangladeshis. বুঝতে পারছেন যে কি বললেন তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আমাকে আপডেট দেওয়ার জন্য আমি প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিনকে ধন্যবাদ জানাই। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য প্রক্রিয়ার গুরুত্ব এবং সকল বাংলাদেশির পূর্ণ অংশগ্রহণকে সহজতর করার জন্য কমনওয়েলথ কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ এখানে তিনি খুবই একটা বড় ক্লু দিয়েছেন যে ইনক্লুসিভ নির্বাচন করার জন্য সকল বাংলাদেশি, প্রত্যেকটা নাগরিক যেন এই নির্বাচনে, নাগরিকের যেন নির্বাচনে অংশগ্রহণ থাকে সেটা নিশ্চিত করার জন্য কমনওয়েলথ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারে সেটা বলুন। এই জানতে চাওয়াটা প্রধান নির্বাচন কমিশনারের কাছে শার্লি বোচোয়ের ছিল। তার মানে এটা স্পষ্ট যে কমনওয়েলথ স্ট্যান্ড নিয়েছে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, অর্থাৎ সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। আবার অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে যে মিটিং, সেই মিটিংয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি পোস্ট দিয়ে, 3টি ছবি পোস্ট দিয়েছিলেন। এখানে আমরা একটা ছবি দেখাচ্ছি। সেই ছবি পোস্ট দিয়ে তিনি লিখেছিলেন, আই এম গ্রেটফুল টু দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অনারেবল মোহাম্মদ ইউনুস অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ ফর দ্য generous hospitality. During our meeting, we discussed Bangladesh's national journey and our renewed partnership to support the Bangladeshi people aspiration for the inclusive, just and prosperous future for all. এখানেও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন। সেখানে তিনি, আমরা যদি বাংলায় একটু বলি তাহলে বলা যায় যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের উদার আতিথেয়তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের সাক্ষাতের সময় আমরা বাংলাদেশের জাতীয় যাত্রা এবং সকলের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য আমাদের নবায়িত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছি। এখানেও তিনি, অর্থাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ যে বৈঠক করেছেন কালকে, এবং কালকে বিদায়ের প্রাককালে তিনি এই ফেসবুক পোস্টটা দিয়েছেন, যেখানেও তিনি অন্তর্ভুক্তিমূলক এবং সমস্ত জনগণের অংশগ্রহণকে প্রাধান্য দিচ্ছেন এবং সেটা করতে গিয়ে কমনওয়েলথ কিভাবে বাংলাদেশকে সমর্থন করতে পারে সেই কাজ বাস্তবায়ন করার জন্য সেই কথা তিনি প্রধান উপদেষ্টাকেও বলেছেন, সেই পোস্টটা তিনি দিয়েছেন। এখন পর্যন্ত কমনওয়েলথ কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও শার্লি বোচোয়ে তার নিজের ফেসবুক পোস্টে অন্তত দুটো ফেসবুক পোস্টে স্পষ্ট করে দিয়েছেন, এবং দুটোই ওই নির্বাচন সংক্রান্ত সর্বোচ্চ কর্তা ব্যক্তি, একজন সরকার প্রধান আর একজন হচ্ছে ইলেকশন কমিশন প্রধান। এই দুজনের সঙ্গেই তো ওই ব্যাপারে কথা বলবেন তিনি। এই দুজনের সঙ্গে মিটিং এর পরেই তিনি ইনক্লুসিভ নির্বাচন এবং বাংলাদেশের সমস্ত জনগণের অংশগ্রহণ কিভাবে হবে সেই নির্বাচনের কথা তিনি বলেছেন। তার মানে এর মধ্যে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ এর আগে আমরা দেখেছি 6টি মানবাধিকার সংগঠনের একসাথে প্রধান উপদেষ্টাকে কাছে দেয়া চিঠি, সেই ব্যাপারগুলো ইউরোপীয় ইউনিয়ন এবং শার্লি বোচোয়ে বলেছেন যে কমনওয়েলথভুক্ত দেশগুলো এই ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হলে কমনওয়েলথভুক্ত দেশগুলো সবাই এখানে অংশগ্রহণ করবে এবং মানে বাংলাদেশকে সাপোর্ট করবে। এই যে আন্তর্জাতিক চাপগুলো বাড়ছে সরকারের উপরে, সর্বশেষ কমনওয়েলথের চাপটা সৃষ্টি হলো, এটাকে কেন্দ্র করে আমার মনে হয় যে সরকারের থিঙ্ক ট্যাঙ্ক নতুন করে ভাবনা শুরু করতে বাধ্য হতে পারে। সেটা করবে, তারা নতুন করে ভাবনা শুরু করবে, মানে ইনক্লুসিভ নির্বাচন কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই প্রক্রিয়ায় সরকার যাবে, নাকি সরকার এক ধরনের গো ধরে কমনওয়েলথ কি বললো, জাতিসংঘ কি বললো, এগুলো থোড়াই কেয়ার, এগুলো ভাবার টাইম নাই, আমরা আমাদের মতো করে নির্বাচন করবো, নির্বাচনটা পার করে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা দিয়েই তো আমরা চলে যাবো, আমাদের আর কিছু যায় আসে না, পরবর্তী সরকার বুঝবে এর মজাটা কি। মানে যদিটা এরকম হয় যে পরবর্তী সরকার মজাটা বুঝবে, তার উপরে ছেড়ে দেবো, তাহলে আমার মনে হয় যে এই নির্বাচন, মানে যদি ইনক্লুসিভ নির্বাচন না হয়, যেখানে আমরা দেখছি যে জাতীয় পার্টিকেও নির্বাচন থেকে বাদ দেওয়ার প্রক্রিয়ায় অনেক রাজনৈতিক দলই এখন সোচ্চার হচ্ছে, সাথে 14 দলকেও বাদ দিতে চায় তারা। সরকার তো 32টা নিবন্ধিত দলকে আগেই বাদ দিয়েছে, সাইড বেঞ্চে বসিয়ে দিয়েছে যে তাদেরকে দরকার নেই, বাংলাদেশ গঠনে তাদের অংশগ্রহণ, তাদের মতামত দরকার নেই। যে 20-22টা দলকে, নিবন্ধিত দলকে নিয়ে তারা এক ধরনের সংসার তৈরি করার চেষ্টা করেছে, সেই 20-22টা দলের মধ্যে আদতে বিএনপি এবং জামাত ছাড়া কোনো দলেরই কোনো মানে জনসমর্থন কিংবা ভোট কিংবা সারা দেশের প্রতিনিধি কিছুই নেই। বেশিরভাগ দলই সভাপতি সেক্রেটারি নির্ভর, কোনো দল শুধুমাত্র সভাপতি কিংবা শুধুমাত্র সেক্রেটারি নির্ভর দল। এই যে অবস্থাগুলো তৈরি হচ্ছে, তার মানে এই গতকালকে একটা টক শোতে আমরা দেখলাম যে ইদানিং টক শোতে বেশ জনপ্রিয় মুখ মানে আইনজীবী ব্যারিস্টার আবু হেনা রাজ্জাকি, তিনি বলছেন যে
যদি আওয়ামী লীগকে আপনি বাদ দেন, নির্বাচনের ক্ষেত্রে যদি আওয়ামী লীগকে বাদ দেন, তাহলে আপনি 60% জনগণকে নিয়ে খেলাধুলা করতে চাইছেন। 60% জনগণের মধ্যেও আবার এই 60% জনগণই রাজনীতির মানে আপনাদের সমর্থক না, মানে রাজনীতির সমর্থক না। এখান থেকেও হয়তো 20% বাদ যাবে। তার মানে হচ্ছে যে আপনারা কথায় কথায় যে জনগণের কথা বলছেন, জনগণটা কোথায়? বেশিরভাগ জনগণকে বাদ দিয়েই তো আপনারা সবকিছু করার চেষ্টা করছেন। আবু হায়দার রাজ্জাকীকে আমরা কট্টর আওয়ামী বিরোধী মানুষ হিসেবেই চিনি। তার মুখ থেকে যখন সরকারের এই ধরনের সমালোচনা আসে এবং বর্তমান ঐক্য প্রক্রিয়াকে এভাবে ব্যবচ্ছেদ করার চেষ্টা করেন, তখন আমার মনে হয় যে এই ব্যক্তিগুলোর মানে সমালোচনাগুলো অন্তত কানে নেওয়া উচিত। কারণ আবু হায়দার রাজ্জাকীর মতো আইনজীবীরা মূলত এখনকার দৃষ্টিকোণ থেকে কথা বলেন না। 5 বছর পরে এই ঘটনা পরিক্রমায় কি ঘটতে পারে, 10 বছর পরে কি ঘটতে পারে, সেই ফিউচারটা ভেবে তারা কথা বলেন এবং তাদের এই কথাগুলোকে মানে আমার মনে হয় যে খুবই গুরুত্ব দেওয়া উচিত। কথাগুলো মানতেই হবে এমন না, আমার মনে হয় যে গুরুত্ব দিয়ে ভাবা উচিত যে আমরা যে পথে আছি সেই পথটা আদৌ সঠিক পথ কিনা, সেই পথটা মুক্তির পথ কিনা, সেই পথটা শান্তির পথ কিনা। দর্শক, আপনার কি মনে হয় কমনওয়েলথ মহাসচিবের এই স্ট্যান্ড সরকারকে কি নতুন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেবে? প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।